হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা করতে চলেছি আমাদের প্রাণী হরমোনের লাস্ট লেকচার, যেটা হবে আমাদের লেকচার নাম্বার 5। এই লেকচারে আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি এবং বিভিন্ন রোগ সমূহ সম্পর্কে আলোচনা করব। এই লেকচারটা খুব ইন্টারেস্টিং লেকচার হবে এবং তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ এখান থেকে দুটো বড় কোয়েশ্চেন আসতে পারে, একটা ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি অথবা কোনো একটা রোগ, এবং আমাদের এমসিকিউ বা এসএকিউ তে কিন্তু রোগ থেকে যে কোনো কোয়েশ্চেন আসতে পারে, যে এই রোগটা কোন হরমোনের আধিক্যের জন্য বা কম ক্ষরণের জন্য হচ্ছে, এরকম ধরনের কোয়েশ্চেন তোমরা কিন্তু এক্সপেক্ট করতে পারো। তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে। তার আগে বলে দিই যে আমাদের প্রত্যেকটা ক্লাসের যে ক্লাস নোটস, তার যে লেকচারের ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল, সমস্ত কিছু তোমরা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আপডেট করে দিই এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেকটা নোটস এবং অন্যান্য জিনিস সমস্ত কিছু শেয়ার করে দিই। তাই অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন করে যাও। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেবো। তো চলো আজকের আমাদের টপিক আমি কি বললাম, যে আমাদের শরীরে যে ভারসাম্য থাকছে বা তার মধ্যে একটা মেকানিজম আছে আমাদের ফিডব্যাক মেকানিজম, সেই ফিডব্যাক মেকানিজম সম্পর্কে বুঝবো। তারপর দেখবো যে কোনো হরমোন যদি আমাদের কম বা বেশি হয়ে যায় তাহলে কি কি রোগ হতে পারে। ঠিক আছে, তো সবার প্রথমে চলে আসে আমাদের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। তো ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি জিনিসটা কি? দেখো, ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি দু রকম হতে পারে, একটা পজিটিভ ফিডব্যাক, একটা নেগেটিভ ফিডব্যাক। এবার এইসব কথা ছাড়ো, দেখো একটা জিনিস ভাবো ভালো করে, যে তোমরা যখন জোম্যাটো সুইগিতে অর্ডার দাও কোনো কিছু, ঠিক আছে, তো তখন তোমরা কি করো? যখন তোমাদের পার্সেলটা আসে তখন তোমাদের কাছে একটা ফর্ম আসে। ওই রাইডাররা বলে কি, যে ম্যাম বা স্যার আমাদের ফিডব্যাকটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো ওই ফিডব্যাকটাই আমরা ভালো ফিডব্যাক দিতে পারি বা খারাপ ফিডব্যাক দিতে পারি। যদি ভালো ফিডব্যাক দিই তাহলে কি হবে? ওদের যে ইন্টারনাল মেকানিজম, সে বুঝবে যে এই ক্যারিয়ারটা ভালো কাজ করছে, তাহলে একে আরো জব দেওয়া হবে বা প্রমোশন করা হবে। ঠিক আছে, আর যদি তুমি খারাপ ফিডব্যাক দাও তাহলে কি বুঝবে? যে এই রাইডারটা ভালো কাজ করছে না, তাহলে একে কিন্তু কমিয়ে দিতে হবে, এর কাজ কমিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে ফিডব্যাক কি করলো? ফিডব্যাক আমাদের একটা ইন্টারনাল মেকানিজমকে কোনো একটা নির্দেশ দেয়, যার মাধ্যমে সে কিন্তু বেটার পারফর্ম করতে পারবে তার ওভারঅল একটা ভারসাম্য বজায় রাখতে। ঠিক আছে, তো এটাই যখন আমাদের শরীরে কাজ করে না, তখন আমরা তাকে বলি আমাদের শরীরের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি হরমোনের ক্ষেত্রে। ঠিক আছে, সেটাও দু রকমের হতে পারে, একটা আমাদের পজিটিভ ফিডব্যাক হতে পারে, একটা আমাদের নেগেটিভ ফিডব্যাক হতে পারে। এবার কখন কোনটা ওয়ার্ক করবে? দেখো, রক্তে যদি কোনো হরমোনের পরিমাণটা আমাদের কম হয়ে যায় তাহলে কি করবো বলো? রক্তে পরিমাণ কম হয়ে গেছে, অর্থাৎ স্বাভাবিক যা থাকার কথা তার থেকে কম হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে? পরিমাণটা বাড়াতে হবে, তাহলে তো গিয়ে স্বাভাবিক হবে। তাহলে আমি কি করবো? আমি পজিটিভ ফিডব্যাক দেবো, আমি বলবো যে আমার হরমোনটা বাড়াতে হবে যাতে কিন্তু এটা গিয়ে স্বাভাবিক হতে পারে, তাহলে এটাকে আমরা বলি পজিটিভ ফিডব্যাক। আর যদি একইভাবে রক্তে হরমোনের পরিমাণ বেশি থাকে, তাহলে স্বাভাবিক করতে গেলে কি করতে হবে? অলরেডি বেশি রয়েছে, স্বাভাবিক করতে গেলে কম করতে হবে, তাহলে আমি তখন দেবো কি নেগেটিভ ফিডব্যাক, অর্থাৎ আমি কমাতে বলছি। তাহলে একদম সোজা ভাষায়, যদি আমি বাড়াতে বলি তাহলে কি হবে? পজিটিভ ফিডব্যাক। যদি কমাতে বলি তাহলে কি হবে? নেগেটিভ ফিডব্যাক। এটাই হচ্ছে আমাদের কি হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। ঠিক আছে, এইবার এক্সাম্পলের মাধ্যমে আমরা ভালো করে বুঝবো। তো তার আগে আমরা আমাদের থাইরক্সিন হরমোন কিভাবে নিয়ন্ত্রণ হতো সেটা দেখে নিই। তো এটার জন্য আমি একটা কাজ করি, আমি একে একে বোঝাই। ঠিক আছে, তো দেখো, আমরা পড়েছিলাম আমাদের একটা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম আমাদের কি হাইপোথ্যালামাস থাকে, তাই তো? এটা কি, এটা হচ্ছে আমাদের সেই হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, ঠিক আছে। ওই হাইপোথ্যালামাসের নিচে কি থাকে? আমাদের অগ্র পিটুইটারি এবং আমাদের পশ্চাৎ পিটুইটারি থাকে, তাই তো? তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি স্পেসিফিক্যালি যদি বলি, তাহলে আমি পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ নিয়ে এখন চিন্তিত। ঠিক আছে, আর আমি জানি যে আমাদের গ্রীবাদেশে কি থাকে? আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে। কি থাকে? আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, এবারে একটা কথা বলো, আমি কি বলেছিলাম? হাইপোথ্যালামাস থেকে দু ধরনের হরমোন ক্ষরণ হয়, একটা হচ্ছে রিলিজিং টাইপ হরমোন, একটা হচ্ছে ইনহিবিটরি টাইপ হরমোন, তাই তো? রিলিজিং টাইপ হরমোন কি হয়? রিলিজিং টাইপ হরমোন আমাদের রিলিজ করতে সাহায্য করে। আর ইনহিবিটরি হরমোন কি করে? ইনহিবিটরি হরমোন আমাদের ইনহিবিট করতে সাহায্য করে, অর্থাৎ বাধা দিতে সাহায্য করে, তাই তো? তাহলে আমি একটা রিলিজিং টাইপ হরমোন পড়েছিলাম, যেটা ছিল আমাদের টিআরএইচ। ঠিক আছে, এই টিআরএইচ কি করে? টিআরএইচ আমাদেরকে থাইরোট্রপিনকে রিলিজ করতে সাহায্য করে, তাই তো? থাইরোট্রপিনকে, থাইরোট্রপিন আমাদের পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড ক্ষরণ করে, তাহলে এ কি করে? থাইরোট্রপিন ক্ষরণ করে। থাইরোট্রপিনটা কে? থাইরোট্রপিন হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এরই নাম কি? এর নামই হচ্ছে আমাদের থাইরোট্রপিন। কেন থাইরোট্রপিন? কারণ এই টিএসএইচ কি করে? থাইরয়েডকে স্টিমুলেট করে বা থাইরয়েডকে উদ্দীপিত করে, অর্থাৎ থাইরয়েডকে টার্গেট করে, তাই তো? তাহলে এই থাইরো মানে হচ্ছে থাইরয়েড, আর ট্রপিন মানে হচ্ছে টার্গেট করা। ঠিক আছে, আচ্ছা। আবার এই যে টিআরএইচ, টিআরএইচ কে আমরা টিএসএইচ আর এইচও বলে থাকতাম। ঠিক আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, রিলিজিং হরমোন। তার মানে সোজা ভাষায় থাইরোট্রপিন রিলিজিং হরমোনের কাজ কি? থাইরোট্রপিনকে রিলিজ করতে উদ্দীপিত করা, কাকে? অগ্রপিটুইটারিকে। আবার এই টিএসএইচ কি করবে? থাইরয়েড গ্রন্থির কাছে আসবে, এসে বলবে থাইরয়েড গ্রন্থি তুই আমার T3 T4 কিন্তু ক্ষরণ কর। তাহলে এই ওয়ার্কফ্লোটা কি বোঝা গেল? যে আমাদের হাইপোথ্যালামাস কি করে? অগ্রপিটুইটারিকে বলে যে আমি, হাইপোথ্যালামাস কি করছে? হাইপোথ্যালামাস টিআরএইচ ক্ষরণ করছে, করে বলছে যে আমি তোকে নির্দেশ দিচ্ছি টিআরএইচ এর মাধ্যমে যে তুই টিএসএইচ ক্ষরণ কর।
তাহলে অগ্রপিটুইটারি বলে ঠিক আছে আমি টিএসএইচ ক্ষরণ করছি। তাহলে টিএসএইচ কি করে? থাইরোট্রপিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, ওকে করে থাইরয়েডকে স্টিমুলেট করে বা উদ্দীপিত করে। উদ্দীপিত করলে কি হবে? থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত হয়ে T3 এবং T4, অর্থাৎ আমাদের থাইরক্সিন হচ্ছে আমাদের T4 আর T3 হচ্ছে আমাদের ট্রাই আয়োডোথাইরোনিন, এদেরকে একত্রে আমরা কি বলি? থাইরয়েড হরমোন। থাইরয়েড গ্রন্থি থেকে বেরোয়, তাই থাইরয়েড হরমোন। তো এদেরকে কি ক্ষরণ করে, ঠিক আছে? এইবার তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো, যে ওয়ার্কফ্লোটা কি আমরা এরকম ভাবে বুঝতে পারলাম, যেটা কি এখানে লেখা আছে, যেটা আমি তোমাদেরকে বোঝালাম এরকম ভাবে, ঠিক আছে? সেটাই এখানে লেখা আছে। হাইপোথ্যালামাস কি করে? টিআরএইচ ক্ষরণ করে, করে অগ্রপিটুইটারিকে উদ্দীপিত করে। পিটুইটারি কি করে? তার অগ্রভাগ থেকে টিএসএইচ ক্ষরণ করে। সেই টিএসএইচ এর প্রভাবে কি হয়? আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে T3 T4 ক্ষরণ হয়, যার মধ্যে আমাদের মেজর মাথা ব্যথা আমাদের বইতে কি লেখা থাকে? আমাদের T4 থাইরক্সিন, ঠিক আছে? এবং এই থাইরক্সিন গিয়ে কি করে? আমাদের দেহের সামগ্রিক বিপাকীয় কাজ বা বিএমআর কিন্তু সফলভাবে নিয়ন্ত্রণ করে। যেহেতু আমাদের সকল যে বিপাকীয় কার্যাবলী এ নিয়ন্ত্রণ করে, তাই জন্য অনেক ক্ষেত্রে কিন্তু দেখবে যে আমাদের থাইরক্সিনকে আমাদের শরীরের পেসমেকার অফ মেটাবলিজম বলা হয়, অর্থাৎ মেটাবলিজমের আমাদের কি পেসমেকার, ঠিক আছে? যেহেতু পুরো দেহের কি মেটাবলিজমটাকে এ কিন্তু হিউজলি আর কি মানে নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে? যাই হোক, তাহলে এই মেকানিজমটাই কিন্তু আমি এখানে বোঝালাম, আর কিচ্ছু কিন্তু আমি এক্সট্রা বোঝাইনি। এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এদের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি কি করে বুঝবো? মানে থাইরক্সিনের একটা ফিডব্যাক নিয়ন্ত্রণ মেকানিজম আছে, সেই মেকানিজমটা আমি এবার বুঝতে চাইছি, ঠিক আছে? এবার দেখো, একটা কথা ভালো করে বুঝবে যে আমাদের শরীরে এই যে নেগেটিভ ফিডব্যাক না, এটাই কিন্তু আমাদের মেজরিটি প্রেজেন্ট, ঠিক আছে? যদি পজিটিভ ফিডব্যাক মেকানিজম ভালো করে বোঝাতে চাই, একদম আইডিয়াল একটা এক্সাম্পল নিয়ে, তাহলে সেটার জন্য না আমাদের একটা এক্সাম্পল নেওয়া উচিত, যেটা হচ্ছে অক্সিটোসিনের জন্য, যেটা কি জরায়ুর সংকোচনে সাহায্য করে। কিন্তু তোমাদের সিলেবাসে ওটা নেই, এবং ওটা সত্যি বলতে মানে তোমাদের লেভেলের নয়, ঠিক আছে? মানে সিলেবাসে মেনশন করেনি কোথাও, মানে সিবিএসসি তে নেই, আইসিএসসি তেও নেই, তোমাদের বোর্ডেও নেই, তাই জন্য ওটা আমি অ্যাভয়েড করছি বলতে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে তোমাদের বইতে যেটা আছে সেই ভিত্তিতেই বোঝাচ্ছি। তো তোমাদের বইতে আছে আমাদের থাইরক্সিনেরই দুটো ফিডব্যাক, একটা হচ্ছে আমাদের ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, একটা নেগেটিভ ফিডব্যাক, একটা পজিটিভ ফিডব্যাক। এবার এই জিনিসগুলো কি? আমরা জানি যে যখন আমাদের কি থাইরক্সিনের পরিমাণ তাহলে কমে যাবে, যখনই কোনো একটা হরমোনের পরিমাণ কমে যায়, তখন সে বলে যে আমার পরিমাণটা বাড়াতে হবে, তাই আমি পজিটিভ ফিডব্যাক দিচ্ছি। আর যখন রক্তে আমাদের কোনো একটা হরমোনের পরিমাণ কমে যায়, এখানে কি থাইরক্সিনের কথা বলছি, তাহলে তখন কি বলবে? যে আমাকে কমাতে হবে, তাহলে আমি নেগেটিভ ফিডব্যাক দেবো। এবার প্রশ্ন হচ্ছে এই ফিডব্যাক গুলো কাকে দেবো, সেটাই তাহলে আমাদের এখন আলোচ্য বিষয়। তাহলে চলো সেটাই আমাদের বোঝা যাক। দেখো, আমি প্রথমে একটা কেস নিচ্ছি। কেসটা কি? প্রথম কেস হচ্ছে আমাদের কেস 1। সেটাই আমি বলছি যে আমাদের থাইরয়েড গ্রন্থিতে থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরণ হয়? থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের হরমোন ক্ষরণ হয় T3 T4, তাই তো? তো আমাদের এই যে T3 T4, এটা থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরণ হয়। পিটুইটারি থেকে কি ক্ষরণ হয়? পিটুইটারির অগ্রকণ্ড থেকে আমাদের ক্ষরণ হচ্ছে TSH, যাকে আমরা থাইরোট্রপিন বলি। এবং আমাদের হাইপোথ্যালামাস থেকে কি হয়? থাইরোট্রপিন রিলিজিং হরমোন, বা একেই কিন্তু আমরা TSH/RH বলে থাকি, ঠিক আছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, রিলিজিং হরমোন। এইবার আমি বলছি যে এই মুহূর্তে আমার কাছে এই যে T3 T4 রক্তে এর পরিমাণটা বেশি। তাহলে প্রথম কেস কি? প্রথম কেস হচ্ছে আমাদের T3 T4, তার পরিমাণটা কিন্তু আমাদের বেশি, ঠিক আছে? তাহলে যদি এটার পরিমাণ রক্তে বেশি থাকে, তাহলে আমার কি করার দরকার? আমাকে রক্তের পরিমাণটা কমানোর দরকার। তাহলে যদি একে কমাতে হয়, তাহলে আমি কোন ফিডব্যাক দেবো? আমি তাহলে নেগেটিভ ফিডব্যাক দেবো, ঠিক আছে? তাহলে নেগেটিভ ফিডব্যাক যদি আমাকে দিতে হয়, তাহলে আমি এক কাজ করব, এই যে T3 T4, সে গিয়ে আমাদের সুপ্রিম কমান্ডারকে বলবে যে আমি নেগেটিভ ফিডব্যাক দিচ্ছি, আমার পরিমাণটা রক্তে কিন্তু বেশি হয়ে গেছে, তাহলে আমাকে কমাতে হবে, তাই তো? তাহলে যেই এই নেগেটিভ ফিডব্যাকটা পেলো, হাইপোথ্যালামাস তাহলে বললো যে আমি এই টিআরএইচ ক্ষরণটা কমিয়ে দিচ্ছি। টিআরএইচ মানে কি? থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে সেটা যদি কমে যায়, তাহলে কি থাইরোট্রপিন রিলিজ করবে? করবে না। তাহলে থাইরোট্রপিন রিলিজ হওয়া কি কমে যাবে। তাহলে আমাদের থাইরোট্রপিন কি আমাদের টিএসএইচ এ কিন্তু রিলিজ হওয়া কমে যাবে, ঠিক আছে? যেই আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ থাইরোট্রপিন কি রিলিজ হওয়া কমে গেল, তাহলে থাইরয়েড আর স্টিমুলেট কম হবে। তাহলে যেই থাইরয়েড স্টিমুলেট কম হচ্ছে, তাহলে কিন্তু আমাদের এই যে T3 T4 সে এখন কম বেরোচ্ছে। তাহলে যেই আমাদের এটার পরিমাণ কমতে থাকলো, তাহলে আগে বেশি ছিল এখন কমছে, তাহলে এক সময় গিয়ে কি হবে? সে নর্মাল সিচুয়েশনে চলে যাবে। আমার কথাটা কি বোঝা গেল? যে প্রথমে বেশি ছিল, এবার আমি নেগেটিভ ফিডব্যাক দিলাম। নেগেটিভ ফিডব্যাক দিলে কি হবে? প্রত্যেকে তার ক্ষরণটা কমিয়ে দেবে। তাহলে এটা একটা চেইন সিস্টেমের মাধ্যমে কি হবে? এ কমে গেল, তাহলে এ কমে গেল, এ কমে গেল, তাহলে এটা কমতে 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 কি একটা সময় এসে নর্মাল হয়ে গেল। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা পড়া যাক, যেটা আমাদের প্রাইমারি ফিডব্যাক মেকানিজম, মানে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। সেটা কি? রক্তে যদি থাইরক্সিনের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি করবো? হাইপোথ্যালামাস তাহলে কি টিআরএইচ ক্ষরণ হ্রাস পাবে, নেগেটিভ ফিডব্যাক পেয়ে যাবে। তাহলে পিটুইটারিও কি হবে? টিএসএইচ ক্ষরণ কমিয়ে দেবে। ফলাফল তাহলে কি হবে? থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরণ বন্ধ হয়ে যাবে বা কমে যাবে। তাহলে হরমোন কি একটা টাইমে এসে স্বাভাবিক মাত্রায় চলে আসবে, ঠিক আছে? এইবার আমাকে একটা কথা বলো, এটা যদি কমতেই থাকে কমতেই থাকে, একটা সময় তো নর্মাল হয়ে গেছে, এখনো যদি কমতেই থাকে, নেগেটিভ ফিডব্যাক যদি আমাদের মানে থেকেই যায়, তাহলে কি হবে? নেগেটিভ ফিডব্যাক যদি থেকেই যায়, তাহলে এটা তো কমতে কমতে বেশি কমে যাবে,
তাই তো? বেশি হয়ে গেলে হাইপার থাইরয়েডিজম হয়ে যাওয়ার চান্সেস আছে, আবার যদি বেশি কমে যায় তাহলেও তো সমস্যা, তাহলে কি হাইপোথাইরয়েডিজম হয়ে যাওয়ার চান্স রয়েছে। তাহলে এটাকে তো ব্রেক লাগাতে হবে। এবার আমি বলছি কেস 2 এর কথা, ঠিক আছে? এবার কি নিচ্ছি আমি, এবার নিচ্ছি এটাকে যে কালার দিয়ে লিখেছিলাম সেই কালার দিয়ে লিখি। এটা হচ্ছে আমাদের কেস 2। তো আমি এবার দ্বিতীয় কেস নিচ্ছি হচ্ছে আমাদের T3 T4। সেটা কি, সেটার আমার পরিমাণ কমে গেছে এবার, ঠিক আছে? ওই যে কমতে 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 কি এবার আমাদের রক্তে যে T3 T4 ছিল, থাইরয়েড গ্রন্থি কি হরমোন ক্ষরণ করছিল, T3 T4, পিটুইটারি কি করছিল, TSH, আর হাইপোথ্যালামাস কি করছিল, TRH, ঠিক আছে? TRH কে আমরা কি বলি, TSH আর H, আর একেই আমরা কি বলি, থাইরোট্রপিন, একে কি বলি, থাইরোট্রপিন, ঠিক আছে? তাহলে T3 T4 এর পরিমাণটা যেহেতু আমাদের কম রয়েছে, তাহলে আমি এবার কি বলবো, এবার বলবো যে একে স্বাভাবিক করতে গেলে কি করতে হবে, আমাকে বাড়াতে হবে। তাহলে আমি কি দেবো, এবার পজিটিভ ফিডব্যাক দেবো। পজিটিভ ফিডব্যাক কাকে দিতে পারবো, আমাকে যে কন্ট্রোল করছে মানে পিটুইটারি বা হাইপোথ্যালামাসকে দেবো। তো আমি হাইপোথ্যালামাসকে বললাম যে আমার কিন্তু পরিমাণটা কমে গেছে, আমাকে স্বাভাবিক আনতে হলে তোরা বাড়া। তাহলে কি করবো, তাহলে ওই হাইপোথ্যালামাস বলছে যে ঠিক আছে আমি তাহলে আমার ক্ষরণ বাড়িয়ে দিচ্ছি। তাহলে হাইপোথ্যালামাস কি করছে, এইবার টিআরএইচ ক্ষরণ বাড়িয়ে দিল। যেই টিআরএইচ ক্ষরণ শুরু করে দিল, বাড়িয়ে দিল, তাহলে কি হবে, আমাদের টিএসএইচ ক্ষরণ শুরু হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে যেই টিএসএইচ আমাদের বাড়ছে, তাহলে কি থাইরয়েড স্টিমুলেশন বেড়ে যাবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে ওর যদি ক্ষরণ হয় তাহলে কি করবে, সে গিয়ে থাইরয়েডকে স্টিমুলেট করবে, উদ্দীপিত করবে। তাহলে ও গিয়ে কি করবে, থাইরয়েডকে উদ্দীপিত করবে, যার ফলে এবার আমাদের থাইরয়েড কি করবে, থাইরক্সিন এবং যে আমার টেট্রাহাইড্রোথাইরোনিন মানে থাইরয়েড হরমোন তার প্রোডাকশন বাড়িয়ে দেবে। তাহলে আগে কম ছিল, এবার আবার বেড়ে গেছে। তাহলে কম ছিল, বাড়ছে, বাড়তে 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 কি আবার একটা সময় নর্মাল সিনারিও চলে যাবে। তাহলে আবার কিন্তু এর পরিমাণটা স্বাভাবিক হয়ে গেল। আবার এরকম বাড়তে বাড়তে কি একটা সময় আবার নর্মালের থেকে বেশি বেড়ে যাবে, তখন আবার কি হবে, তখন আবার আমাদের নেগেটিভ ফিডব্যাক হবে, আবার নেগেটিভ ফিডব্যাক হয়ে কমতে 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 বেশি কমে যাবে নর্মালের থেকে। তাহলে তখন আবার কি হবে, তখন আবার পজিটিভ ফিডব্যাক হয়ে যাবে। তাহলে এরকম ভাবেই কিন্তু জিনিসগুলো চলতে থাকবে। বোঝা গেল? তাহলে পজিটিভ ফিডব্যাকটাও পড়ে নিই। পজিটিভ ফিডব্যাকে তাহলে কি হবে, রক্তে থাইরক্সিনের পরিমাণ যদি কমে যায় তাহলে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ ক্ষরণ কিন্তু বৃদ্ধি পাবে, যা পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে টিআরএইচ ক্ষরণ বাড়িয়ে দেবে। তাহলে আগে কম ছিল, এখন বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, থাইরয়েড গ্রন্থিটা উদ্দীপিত হবে, তাহলে থাইরক্সিন ক্ষরণ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক মাত্রায় কিন্তু এটা ফিরে আসবে। তাহলে এটুকুই ছিল কিন্তু আমাদের ফিডব্যাক মেকানিজম, যেটা হয়ে কিন্তু আমাদের সমস্ত কিছু রেগুলেট হয়ে গেল। তাহলে আমাদের শরীরে যে থাইরক্সিনের পরিমাণ সেটা কিন্তু একটা ভারসাম্য পেলো, অর্থাৎ এর কিন্তু একটা হোমিওস্টেসিস ডেভেলপ হলো। অর্থাৎ আমাদের শরীরে ওই যে হরমোন কি একটা রাসায়নিক, সেই রাসায়নিক পদার্থটার কি হচ্ছে, একটা ভারসাম্য তৈরি হচ্ছে। সে বেশিও হয়ে যাচ্ছে না, কমও হয়ে যাচ্ছে না। যদি বেশি হয় তাহলেও কোনো রোগ হয়ে যাবে, যদি কম হয়ে যায় তাহলেও কি কোনো একটা রোগ হয়ে যাবে। বেশি হয়ে গেলে বলবো হাইপার থাইরয়েডিজম, যদি কম হয়ে যায় তাহলে বলতাম হাইপোথাইরয়েডিজম, যেটা কিন্তু আমরা এবার ধীরে ধীরে পড়বো। তাহলে আমাদের ফিডব্যাক মেকানিজম বোঝা গেল, আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা চলে যাবো আমাদের হরমোনের ক্ষরণজনিত অস্বাভাবিকতায়। অর্থাৎ হরমোন আমাদের যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে, হরমোন যদি আমাদের কম হয়ে যায় শরীরে তাহলেও কিন্তু আমাদের কোনো না কোনো প্রবলেম হবে। তাহলে এই প্রবলেমগুলো সম্পর্কেই কিন্তু আমাদেরকে এবার পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমি হাতে লিখে লিখে আগে বোঝাবো, তারপর আমার কাছে সব নোটস করা আছে, আমি সব বলে দেবো, ঠিক আছে? তো সবার প্রথমে চলে আসি আমাদের গ্রোথ হরমোনের প্রবলেমে, ঠিক আছে? তাহলে আমি কি বলছি, যে যে কোনো একটা হরমোন আমাদের প্রথমে কি হতে পারে, হাইপোসিক্রিশন হতে পারে। কি বলছি, যে আমাদের একটা হরমোনের কিন্তু হাইপোসিক্রিশন হতে পারে, অর্থাৎ কম ক্ষরণ হতে পারে। হাইপোসিক্রিশন কথার অর্থ কি, হাইপোসিক্রিশন কথার অর্থ হচ্ছে কম ক্ষরণ। তাহলে আমি যদি কখনো বলি যে হাইপোসিক্রিশন অফ গ্রোথ হরমোন, তার মানে কি, গ্রোথ হরমোনের কম ক্ষরণ। এইসব ওয়ার্ডগুলোর সাথে নিজেকে অবগত করতে শুরু করো, কারণ তোমরা যদি ক্লাস 11-12 পড়াশোনা করা চালু করো, তখন তোমরা হয়তো যদি নিট দাও বা হয়তো অন্য কোনো পরীক্ষায় বসো, যেরকম প্যারামেডিক্যাল যেসব পরীক্ষা পরীক্ষা হয়, বা এএনএম জিএনএম এ বসো, তখন এই ওয়ার্ডস গুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। হাইপোসিক্রেশন, হাইপার সিক্রেশন, ঠিক আছে? তো হাইপার সিক্রেশন মানে কি, হাইপার সিক্রেশন হাইপার সিক্রেশন মানে হচ্ছে বেশি ক্ষরণ, ঠিক আছে? খুব ইজি ইজি ওয়ার্ড, এমন কিছু বিশাল বড় ওয়ার্ড না। তাহলে হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন মানে কি, গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হচ্ছে, অর্থাৎ গ্রোথ হরমোন স্বাভাবিকের থেকে বেশি হয়ে গেছে। আর হাইপোসিক্রেশন মানে কি, গ্রোথ হরমোন স্বাভাবিকের থেকে কম হয়ে গেছে, ঠিক আছে? এইবার যদি আমাদের হাইপোসিক্রেশন হয়, অর্থাৎ আমাদের কি, গ্রোথ হরমোনটা কম হচ্ছে, গ্রোথ হরমোন, সোমাটোট্রপিক হরমোনকে আমরা কি বলি, গ্রোথ হরমোন, তাহলে গ্রোথ কম হবে, তাই তো? তাহলে আমাদের যদি শৈশবে শৈশবে যদি আমাদের কি হাইপোসিক্রেশন হয় তাহলে কি হবে, তাহলে আমাদের হয়ে যাবে বামনত্ব। কি হবে, বামনত্ব। বামনত্বকে আমরা ইংরেজিতে কি বলি, ডুয়ারফিজম। কেন, কারণ আমাদের যদি গ্রোথ কম হয় তাহলে কি হবে, আমরা ছোট হয়ে যাব। একটা স্বাভাবিক মানুষ যদি এত বড় হয়ে থাকে তাহলে আমরা কি মাত্র এইটুকু হয়ে থাকবো, তাহলে তখন আমরা তাকে কি বলি, বামন বলি, বা ইংরেজিতে আমরা ডোয়ার্ফ বলি, ঠিক আছে? তাহলে এই যে বামন বা ডোয়ার্ফ, তাই জন্য এই রোগটাকে আমরা কি বলি, বামনত্ব বা ডোয়ার্ফিজম, ঠিক আছে? আবার যদি আমাদের হাইপার সিক্রেশন হয়, অর্থাৎ আমাদের কি বেশি পরিমাণে ক্ষরণ হচ্ছে, তাহলে যদি ওটা ছোটবেলায় বেশি পরিমাণে ক্ষরণ হয়ে যায়, আমি কি বলছি, শৈশবেই কিন্তু আমাদের গ্রোথ হরমোনটা বেশি হয়ে গেছে, তাহলে ছোটবেলায় আমাদের কি গ্রোথটা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে যদি গ্রোথ কম হয় তাহলে কি ছোট হয়ে যাব স্বাভাবিকের থেকে, আর যদি গ্রোথ বেশি হয় তাহলে কি হবে, স্বাভাবিকের থেকে লম্বা হয়ে যাবো।
তার মানে আমাদের এই যে এটা বলছি যে এটা হচ্ছে একটা স্বাভাবিক মানুষ, তাহলে তার থেকেও কি অনেক বেশি লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একে আমরা তখন কি বলি? একে আমরা তখন বলি জাইগান্টিজম হয়ে গেছে। আর কি বলি? একে আমরা তখন বলি জাইগান্টিজম হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শৈশবে হলে এর নাম কি? শৈশবে হলে এর নাম হচ্ছে জাইগান্টিজম, ঠিক আছে? বা অতিকায়ত্ব। বাংলাটা কি? বাংলাটা হচ্ছে অতিকায়ত্ব, ঠিক আছে? এইবার তাহলে এটা তো বুঝলাম, কিন্তু এবার ভাবো যে আমাদের যে উচ্চতা বৃদ্ধি ওটা কতদিন অবধি হয়? ওটা আমাদের মোটামুটি 18 থেকে 21 বছর অবধি হয়। এবার যেই ওই এজটা পেরিয়ে গেল আমাদের, তারপর তো আমাদের দৈহিক উচ্চতা আর বৃদ্ধি পাবে না। তারপরে যদি আমাদের কি হয়? তারপরে যদি আমাদের গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয়, অর্থাৎ আমি বলছি যে আমি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছি, এই প্রাপ্ত বয়স্ক অবস্থায় আমাদের এখন গ্রোথ হরমোনের হাইপার সিক্রেশন হচ্ছে, অর্থাৎ গ্রোথ হরমোন কিন্তু বেশি ক্ষরণ হচ্ছে। তখন কি হবে? তাহলে আমাদের পার্শ্বীয় গ্রোথ হবে, মানে সাইডের দিক থেকে কি আমাদের বৃদ্ধি বেশি হবে, অর্থাৎ চোয়ালগুলো বড় হয়ে যাবে, আমাদের কি আমাদের বেশি মোটা হয়ে যেতে শুরু করবো কিছুটা, ঠিক আছে? তাহলে এরকম সাইডের দিক থেকে আমরা বড় হওয়া চালু করবো। তাহলে তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলি অ্যাক্রোমেগালি, ঠিক আছে? তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলি অ্যাক্রোমেগালি। বোঝা গেল আমার কথাটা? তাহলে এগুলোই সম্পর্কে কিন্তু আমি এবার পড়বো এক এক করে, ঠিক আছে? তাহলে বামনত্ব কি? বামনত্ব হচ্ছে ছোটদের ক্ষেত্রে যদি অগ্রপিটুইটারি থেকে আমাদের গ্রোথ হরমোন বা এসটিএইচ এর ক্ষরণ কম হয়, ঠিক আছে? কি হচ্ছে? এটা আমাদের হাইপোসিক্রেশন বা কম ক্ষরণ, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে দৈহিক উচ্চতা কিন্তু আমাদের মারাত্মকভাবে হ্রাস পেয়ে যাবে। যেরকম বইতে বোধহয় কি লেখা আছে যে 20 বছর বয়সী বা মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 8 বছর বাচ্চার মতো হাইট হবে, এরকম কিছু একটা লেখা আছে, তো লিখে দেবে এরকম পরীক্ষার সময়। তারপর যদি বলছে জাইগান্টিজম, জাইগান্টিজম কি? যদি আমি ছোটবেলাতে থাকতেই আমাদের অগ্রপিটুইটারি থেকে এসটিএইচ বা জিএইচ এর অধিক ক্ষরণ হয়ে থাকে, তাহলে শিশুদের ক্ষেত্রে মানে সে যখন বড় হচ্ছে ধীরে ধীরে, তাহলে কি তার অতিকায়ত্ত হয়ে যাচ্ছে, সে বিশাল লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেরকম ফাইনালি তার যখন 18-21 বছর হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তার উচ্চতাটা 7 থেকে 8 ফুট হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা নর্মাল মানুষের কত উচ্চতা হয়? 5 ফুট, 6 ফুট, ঠিক আছে? কিন্তু যদি 7-8 ফুট হয়ে যায়, তাহলে কি সে বিশাল লম্বা হয়ে যাবে। তখন তার কিন্তু অ্যাকোমোডেশনে প্রবলেম হবে, সে দেখা যাচ্ছে টোটোতে বসতে পারছে না, সে মানে ঠিক করে চলতে ফিরতে পারবে না, এত অতিরিক্ত হাইট তো, ঠিক আছে? তার ব্যালেন্স কম থাকবে শরীরে, তাহলে এই প্রবলেম গুলো কিন্তু তার ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এবার যদি অ্যাক্রোমেগালির কথা বলি, অ্যাক্রোমেগালিকে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে, এখানেই কিন্তু এখানে ফারাক আসছে। দেখো এইটা আমি কাদের ক্ষেত্রে বলছি? এটা বলছি শিশুদের ক্ষেত্রে, আর এটা বলছি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে। এটা বলছি কম ক্ষরণে, আর এগুলো কি বলছি? এগুলো বলছি অধিক ক্ষরণে, ঠিক আছে? এগুলোই হচ্ছে মেন ফারাক। তাহলে যদি আমাদের প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বেশি ক্ষরণ হয়, তাহলে কি হবে? হাত পা আঙুলের অস্থি ও চোয়ালের অস্বাভাবিক বৃদ্ধি ঘটবে। তখন দৈহিক উচ্চতা কি বাড়তে পারবে না? কারণ ওই 18 থেকে 21 বছর অব্দি যে হাড়ের উচ্চতাটা বৃদ্ধি পেত, ওই উচ্চতা তার বৃদ্ধি পাবে না। তাহলে এখন কি হবে? এখন সাইড দিক থেকে কিন্তু তার বৃদ্ধি ঘটছে, ঠিক আছে? তাছাড়া ত্বক পুরু হয়ে যাবে এবং খসখসে হয়ে যাবে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের বেশ কিছু কিন্তু রোগগুলো, ঠিক আছে? এবার চলে এসেছি আমাদের থাইরক্সিন। থাইরক্সিনের রোগগুলো কি কি হয়? তাহলে এর ক্ষেত্রে আমি একই কথা বলবো কি? এর ক্ষেত্রেও আমি বলবো যে আমি একটা কেসেস ধরবো, যেটা হবে আমাদের হাইপোসিক্রিশন। একটা হবে কি আমাদের হাইপোসিক্রিশন, অর্থাৎ এটা কি হবে? এটা আমাদের কম ক্ষরণ হবে। আর একটা কি হবে? আর একটা হবে আমাদের হাইপার সিক্রিশন। হাইপার সিক্রিশন। হাইপোসিক্রিশন মানে আমি কি বলছি? হাইপোসিক্রিশন মানে আমি বলছি কম ক্ষরণ। আর হাইপার সিক্রিশন মানে আমি কি বলছি? হাইপার সিক্রিশন মানে আমি বলছি বেশি ক্ষরণ হলে, ঠিক আছে? এইবার এই যে আমাদের হাইপোসিক্রেশন হচ্ছে, হাইপোসিক্রেশন যদি আমাদের শৈশবে হয় তাহলে কি হবে? হাইপোসিক্রেশন যদি আমাদের শৈশবে হয় না, তাহলে আমাদের ক্রেটিনিজম বলে একটা রোগ হয়ে যায়। কি হয়? তাহলে আমরা বলি যে আমাদের ক্রেটিনিজম হবে। সবুজ কালি দিয়ে লিখি, ঠিক আছে? তো কি হবে এখানে? ক্রেটিনিজম। এবার এই ক্রেটিনিজমটা কি হয়? ভালো করে মনে করো, আমি দুটো জিনিস পড়িয়েছিলাম, যেটা আমি একটু এক্সট্রা বলেছিলাম কি? আমাদের যে গ্রোথ হরমোন না, তাকে কমপ্লিমেন্ট করে আমাদের থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের মধ্যেই আমাদের থাইরক্সিন ঘটছে। তো আমাদের এই যে থাইরয়েড হরমোন আমাদের গ্রোথ হরমোনকে কমপ্লিমেন্ট করে, যেটাকে আমি বলেছিলাম যে সিনার্জিক এফেক্ট। এটার মানেটা কি বলেছিলাম আমি? যে গ্রোথ হরমোন তখনই সব থেকে ভালো কাজ করে যখন আমাদের থাইরয়েড হরমোন কিন্তু উপস্থিত, তাই তো? তাহলে যদি থাইরয়েড হরমোনের অনুপস্থিতি থাকে বা থাইরয়েড হরমোন কি আমাদের কম ক্ষরণ হয়, তাহলে কি গ্রোথ হরমোন পারবে একটা শিশুকে একদম সঠিক উচ্চতা প্রদান করতে? না। তাহলে তার কিন্তু দৈহিক উচ্চতা এবং ওভারঅল যে বৃদ্ধি, সেই বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে। তাছাড়া আমি বলেছিলাম যে আমাদের থাইরয়েড হরমোন কিন্তু একটা শিশুর মানসিক বিকাশ করতে বা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে। তাহলে এই যে ক্রেটিনিজম হবে না, এই ক্রেটিনিজম বলে ছেলেগুলোর কিন্তু বা মেয়েগুলোর কিন্তু কি হবে? ক্রেটিনিজম হয়েছে, তার কিন্তু আইকিউটা কম হয়ে যাবে, মানে তার বুদ্ধিমত্তা কিন্তু কম হবে। কেন? কারণ তার কিন্তু মানে মেন্টাল ডেভেলপমেন্ট হবে না, মানসিক বিকাশ হবে না। কিন্তু যদি আমি এই বামনত্বের কথায় আসি, বামনত্বের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা নেই। বামনত্বের ক্ষেত্রে কি আমাদের জিএইচ কম, তাই তো? জিএইচ যদি কম হয় না, তাতে মানসিক বৃদ্ধি ব্যাহত হয় না, তার কিন্তু দৈহিক উচ্চতার বৃদ্ধি ব্যাহত হচ্ছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের আইকিউ নর্মাল হবে।
এবার সেটা কম হতেও পারে, নাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে অন্যান্য ফ্যাক্টরের উপর, তার জেনেটিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, তার কপালের উপর কিছুটা ডিপেন্ড করছে, তার সে নিজেকে কিভাবে ট্রেন করবে তার উপর ডিপেন্ড করছে। তাহলে সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো তোমার আমার মতো কি নর্মাল সিনারিও দাঁড়াবে, কিন্তু তার কিন্তু হাইট এফেক্ট হলেও তার মেন্টাল গ্রোথ কিন্তু এফেক্ট হবে না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যখন আমি বলছি ক্রেটিনিজমের ক্ষেত্রে কিন্তু তার মেন্টাল গ্রোথটাও এফেক্ট হবে। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু তার মেন কিছু প্রবলেম হবে। এইবার যদি আমাদের প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে আমি বলি, বয়স্ককালে আমার যদি হাইপোসিক্রেশন হয়, অর্থাৎ আমি এখন আমাদের ওই এজ গ্যাপটা পেরিয়ে গেছি যেখানে আমাদের বৃদ্ধি বৃদ্ধি হতে হতো, এখন আমার কি হচ্ছে, আমি প্রাপ্তবয়স্ক কিন্তু এখন আমার গিয়ে থাইরক্সিনের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে কি কোনো প্রবলেম হবে না? হ্যাঁ হবে। কি হবে? তখন আমি বলি যে তখন আমাদের মিক্সিডিমা হবে। কি হবে? তখন আমাদের মিক্সিডিমা হবে। এবার এই মিক্সিডিমায় কি হয়, ভালো করে মনে করো যে আমাদের থাইরয়েড হরমোনের কাজটা কি, বিএমআর কে নিয়ন্ত্রণ করা। কি বলেছিলাম যে আমাদের থাইরয়েড হরমোন ইজ দ্য পেস মেকার অফ মেটাবলিজম, অর্থাৎ আমাদের শরীরে বিপাকীয় কার্যগুলো নিয়ন্ত্রণ করে কে? আমাদের থাইরক্সিন বা থাইরয়েড হরমোন। তাহলে এই থাইরয়েড হরমোনের যদি ঘাটতি দেখা দেয় তাহলে আমাদের বিপাকীয় কাজগুলো ঠিক করে হবে না। ব্যাস, তাহলে এটাই কি আমাদের মিক্সিডিমা। ঠিক আছে? আচ্ছা, এইবার একটা আমরা স্পেশাল পড়বো, যেটা আমরা বলবো যে আমাদের আয়োডিনের অভাবে। কি বলবো? আয়োডিন তার অভাবে। তাহলে আয়োডিনের অভাবে আমি একটা জিনিস বলবো, সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো হচ্ছে আমাদের সরল গলগণ্ড বা সিম্পল গয়টার। সিম্পল গয়টার, বা এর নামই কি, এর নামই হচ্ছে আমাদের সরল গলগণ্ড। ঠিক আছে? এর আরেকটা নাম আছে যার নাম হচ্ছে এন্ডেমিক গয়টার। এন্ডেমিক গয়টার, আমি জানি না নিচের পার্টটা কেটে গেল কিনা, যাই হোক, এন্ডেমিক গয়টার। ঠিক আছে? হাতে লিখে নেবে দরকার পড়ে। তো এগুলো কিন্তু আমাদের হতে পারে। আচ্ছা, আয়োডিনের অভাব কেন? দেখো আমি কিন্তু বুঝিয়েছিলাম খুব ভালো করে থাইরয়েড হরমোন কি করে তৈরি হয়, T3 T4 কি করে তৈরি হয় আমি বলেছিলাম একদম। ঠিক আছে? T3 তে কি হয়, আমাদের তিনটে আয়োডিন, ওই সেই দুটো এমআইটি, এমআইটি আর ডিআইটি, আইআইটি ভুল করে বলে ফেলেছি, এমআইটি আর ডিআইটি কি করে মেলে, ওখানে আমি কি বলছিলাম যে আয়োডিন আমাদের যুক্ত হয়, তাই তো? তাহলে এই যে আমাদের আয়োডিন যুক্ত হচ্ছে, একটা এমআইটি আর একটা ডিআইটি যদি যুক্ত হয় তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের T3 তৈরি হচ্ছে। আর যদি দুটো ডিআইটি যুক্ত হয় তাহলে কি হচ্ছে, তখন আমাদের T4 তৈরি হচ্ছে, তাই তো? তাহলে ওগুলোর মূল কাঁচামালটা কি ছিল? কাঁচামালটা ছিল হচ্ছে আমাদের আয়োডিন। তাহলে যদি আয়োডিনই না থাকে তাহলে কি তোমার থাইরক্সিন তৈরি হতে পারবে, থাইরয়েড হরমোন তৈরি হতে পারবে? পারবে না, কারণ আয়োডিন ছাড়া তো আমাদের থাইরয়েড হরমোন তৈরিই হতে পারবে না, তাই তো? তাহলে তখন কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের সিম্পল গয়টার বা সরল গলগণ্ড, যেটা কোথায় বেশি দেখতে পাবো আমরা? আমরা দেখতে পাবো আমাদের পাহাড়ি অঞ্চলে। ঠিক আছে? তাহলে কারণ কি, ওখানে আমাদের কি যে খাদ্য বস্তু থাকে, যে লবণ টবণ থাকে, তাতে কি আমাদের আয়োডিনের পরিমাণটা কিন্তু খুব কম হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর যদি বলি আমাদের হাইপার সিক্রেশনের কথা, হাইপার সিক্রেশনে কি হবে? তাহলে হাইপার সিক্রেশনে আমরা বলবো যে রোগটা, তার নাম আমরা বলবো গ্রেভস বর্ণিত রোগ। তাকে আমরা কি বলবো? গ্রেভস ডিজিজ। ঠিক আছে? গ্রেভস ডিজিজ, বা একেই আমরা বলি এক্সোপথেলমিক গয়টার। কি বলি? এক্সোপথ্যালমিক গয়টার। কেন এক্সোপথ্যালমিক গয়টার বলি? এক্সপ মানে বড় হয়ে যাচ্ছে, আর আর অপথ্যালমোস মানে হচ্ছে চোখ। চক্ষু, তাহলে কি বহিঃচক্ষু গয়টার। এটাকে বাংলায় কি বলে? একে বাংলায় বলে আমাদের বহিঃচক্ষু গয়টার। তাহলে ওই যে আমাদের যে চোখের অক্ষি কোটর আছে না, ওই কোটর থেকে সে বাইরে বেরিয়ে আসতে চায়, এমন বড় হয়ে যায়। ঠিক আছে? তাই একে আমরা বলি কি বহিঃচক্ষু গয়টার বা এক্সোপথেলমিক গয়টার, বা আমাদের কি গ্রেভস বর্ণিত রোগ। ঠিক আছে? এবার এইটা কি? এটা এক প্রকারের অটো ইমিউন ডিসঅর্ডার। এটা কি? এটা হচ্ছে এক প্রকারের অটো ইমিউন ডিসঅর্ডার। এবার অটো ইমিউন ডিসঅর্ডার কি আমি একটু পরে বলছি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসি, তাহলে এগুলোর পরীক্ষায় কি লিখতে হবে? তাহলে আমরা বলবো যে সরল গলগণ্ড কি, খাদ্যে যদি আয়োডিনের অভাব থাকে তাহলে থাইরক্সিন সংশ্লেষ হবে না। থাইরক্সিন সংশ্লেষ না হলে কি হবে, আমাদের থাইরক্সিন কমে যাবে। তাহলে কম হলে কি হবে, আমাদের থাইরয়েড গ্রন্থির আয়তন কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তখন গ্রীবা অঞ্চল স্ফীত হয়ে যাবে এবং শ্বাসকার্যে সমস্যা হবে। তুমি বলবে যে এটা কেন হলো, মানে গলাটা ফুলে কেন গেল? দেখো, আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণে চলে যাবো এর জন্য আবার। ঠিক আছে? ফিডব্যাক নিয়ন্ত্রণ, চলে আয় বাবা, চলে আয় চলে আয় চলে আয়, এই যে। আচ্ছা, দেখো আমাদের যদি কখনো এরাই চলে আসবো, দেখো আমাদের এই যে T3 T4 কি যখন কম থাকছে, তখন কি বলছি যে আমরা কিন্তু টিএসএইচ কি করে, টিএসএইচ আমাদেরকে উদ্দীপিত করে থাইরয়েড হরমোন প্রোডাকশনের জন্য, তাই তো? কাকে উদ্দীপিত করে? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ ও কিন্তু থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করছে থাইরয়েড হরমোন ক্ষরণ করার জন্য। কথাটা ভালো করে শোনো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে থাইরয়েড হরমোন ক্ষরণ করার জন্য। তাহলে যদি থাইরয়েড হরমোন ক্ষরণ না হয়
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তো চাইবে যে তুই থাইরয়েড হরমোন ক্ষরণ কর, তাহলে ও বারবার গুঁতো মারবে। ভাবো তোমাকে আমি লাঠি দিয়ে বারবার বাড়ি মারলাম, তাহলে কি হবে, তোমার চামড়া ফুলে যাবে। তাহলে একইভাবে এ যদি বারবার একে স্টিমুলেট করতেই থাকে, ভাই তুই কর, তুই হরমোন ক্ষরণ কর, কিন্তু এ বলছে আমি তো করতে পারছি না কারণ আমার কাছে আয়োডিন নেই, তাহলে কি হবে, এ তখন এর স্টিমুলেশন পেয়ে 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 কি হবে, ও কিন্তু বড় হয়ে যাবে। বোঝা গেল? ও তো ক্ষরণ করতে পারছে না, কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন চেষ্টা করেই যাচ্ছে যে, ভাই তুই কোন রকমে কি করবি, আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে তো, তাহলে কি কর, তুই থাইরয়েড হরমোন তৈরি কর, আমি তোকে স্টিমুলেট করছি। কিন্তু ও বেচারা স্টিমুলেট তো করে যাচ্ছে, কিন্তু ও বুঝতে পারছে না, এ বুঝতে পারছে না যে আমাদের তো আয়োডিনটাই নেই। ধরো তুমি, ধরো তোমার কাছে বই নেই, আমি তোমাকে বলছি যে তুমি পড়ো পড়ো পড়ো, তোমার কাছে বই নেই, তুমি কি করে পড়বে? ঠিক আছে, তাহলে সেরকম ব্যাপার হয়ে যাচ্ছে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বলছে আমি তোকে উদ্দীপিত করছি, তুই বের কর থাইরয়েড হরমোন, কিন্তু এ বেচারা বুঝতে পারছে না যে আমাদের কাছে তো কাঁচামালটাই নেই, আয়োডিনটাই নেই। ঠিক আছে, তাই এর স্টিমুলেশন পেয়ে 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 কি হচ্ছে, এ বড় হয়ে যাচ্ছে। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের কি, এর লজিক। এবার ক্রেটিনিজম কি বললাম, শিশুদের ক্ষেত্রে থাইরক্সিন যদি কম থাকে তাহলে দৈহিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়, উদর স্ফীত হয় এবং কথা বলতে সমস্যা হয়। এদের কিন্তু আমাদের মানসিক বিকাশ যেহেতু কম হয়, তাই কিন্তু এদের আইকিউ আমরা দেখতে পাবো যে এদের কম হচ্ছে। ঠিক আছে, মিক্সিডিমা অপরপক্ষে কি, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে থাইরক্সিনের যদি ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু এই রোগ হয়, চোখের নিচে তখন ফোলাভাব দেখা দেয়, চামড়া মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, এটসেট্রা। ঠিক আছে, আচ্ছা, এবার বহিঃচক্ষু গোইটারটা তাহলে কি, বহিঃচক্ষু গোইটার কি আমাদের একটা অটো ইমিউন প্রভাব। এবার প্রশ্ন হচ্ছে যে অটো ইমিউন ডিসঅর্ডার বা অটো ইমিউন রোগ এটা কি? ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে ভুলবশত আমাদের যে প্রোটেকশন সিস্টেম থাকে না, আমাদের যে অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি করে আমাদেরকে বাইরের কোনো প্যাথোজেন থেকে কি রক্ষা করে, তাই তো? তো এই অ্যান্টিবডি ভুলবশত আমাদেরই ক্ষতি করা চালু করে, তখন আমরা তাকে কি বলি, অটোইমিউন ডিসঅর্ডার। ঠিক আছে, তো খুব ডিটেলসে তো তোমরা পড়তে পারবে না, বাট আমাদের রোগীর দেহে কি হয়, টিএসআই থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন নামক একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যে কিন্তু মিমিক করা শুরু করে এদের কাজগুলোকে। ঠিক আছে, করলে কি করবে, ও ক্রমাগত আমাদের যে থাইরয়েড গ্রন্থি না তাকে উদ্দীপিত করতে শুরু করে। মানে ও মিমিক করা শুরু করে যে কিভাবে আমি থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরয়েড হরমোন তৈরি করব। এবার অলরেডি তো টিএসএইচ আমাদের থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরয়েড হরমোন ক্ষরণ করছিলই, এখন যদি এক্সট্রা অন্য কেউ ওকে আরো উদ্দীপিত করে থাইরয়েড হরমোন তৈরি করাতে থাকে, তাহলে তো ডবল ওয়ার্ক হয়ে যাবে না? তাহলে কি হবে, তখন আমাদের থাইরয়েড হরমোনের পরিমাণ কিন্তু আমাদের শরীরে বেশি হয়ে যাবে। বা তোমাদের সুবিধার্থে আমি বলছি, যেটা তোমাদের বইতে বারবার লেখা পাবে, থাইরক্সিনের কথা। ঠিক আছে, থাইরক্সিন আর টি3 দুটো একসাথে কি আমরা থাইরয়েড হরমোন বলি, তাই তো? তাহলে ওইটার পরিমাণ কিন্তু বেড়ে যাবে, তাহলে যেই বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আমাদের বহিঃচক্ষু গোইটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রধান লক্ষণ কি, আক্রান্ত রোগীর অক্ষিকোটরগুলো অত্যন্ত বড় হয়ে যায়, যার ফলে সে অক্ষিকোটর থেকে বেরিয়ে আসতে চায় এরকম মনে হয়। ঠিক আছে, পাশাপাশি কি হৃদস্পন্দনের হার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলোই কিন্তু এর মেন কিছু কি বলা যায় যে লক্ষণ। ঠিক আছে, তো লক্ষণ বলতে পারে, উপসর্গ বলতে পারে, একই জিনিস কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস আর ডায়াবেটিস মেলিটাসে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ডায়াবেটিস ইনসিপিটাস আর ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য লেখো। দেখো, ডায়াবেটিস ইনসিপিটাস আর ডায়াবেটিস মেলিটাস নামটা শুনতে একই রকম লাগলে দুটো কিন্তু পুরো আলাদা হরমোনের জন্য হচ্ছে। মানে এটা এরকম না যে একই হরমোনের কম ক্ষরণ বেশি ক্ষরণের জন্য হচ্ছে, সেরকম না। অর্ধেক স্টুডেন্ট যখন পড়ে না তখন মনে হয় যে এরা হয়তো ভাই ভাই হবে, কিন্তু এরা একদমই মানে কোনো দিক থেকেই ভাই ভাই না। দুটো হরমোনের কি, আমাদের হরমোনটাই আলাদা, দুটো রোগের হরমোনটাই আলাদা, সরি। তো কি জন্য হচ্ছে আমি একটু বোঝাই, বোঝাতে ভালো লাগে আর কি। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা দেখি আমাদের ডায়াবেটিস ইনসিপিডাসের কথা দেখবো, পিডাসের কথা দেখবো। এই যে ডায়াবেটিস ইনসিপিডাস, একে আমরা কি বলি, একে আমরা বলি বহুমূত্র রোগ। বহুমূত্র রোগ, ঠিক আছে। দেখো, ধরো তুমি কখনো কম জল পান করছো, কম জল পান করছো, বা ধরো খুব পরিমাণে ঘাম হচ্ছে। তাহলে যদি খুব পরিমাণে ঘাম হয় বা তুমি জল খুব কম খাচ্ছ, আমার হাতের লেখা বুঝতে পারবে তো? হ্যাঁ, বুঝতে পারবে। তাহলে কম জল খাচ্ছ বা ঘাম খুব বেশি হচ্ছে, তাহলে কি হবে, তাহলে রক্তে জলের পরিমাণ কমে যাবে। তাহলে কি বলবো, তখন রক্তে জলের পরিমাণ কমে যাবে। তাহলে যদি রক্তে জলের পরিমাণ কমে যায় তাহলে রক্তের কি হবে, ঘনত্ব বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে তখন কি হবে, রক্তের ঘনত্বটা বৃদ্ধি পেয়ে যাবে। একে আমরা তখন বলি অসমোলারিটি। একে কি বলি, অসমোলারিটি। তাহলে অসমোলারিটি কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। যেই অসমোলারিটি বৃদ্ধি পেয়ে গেল না, এটা আমাদের হাইপোথ্যালামাসে থাকা একটা বিশেষ কোষ বুঝতে পেরে যায়। তাহলে হাইপোথ্যালামাস আমাদের যে আছে না ব্রেনের মধ্যে, সেই হাইপোথ্যালামাস এর একটা বিশেষ স্নায়ু কোষ থাকে, যার নামটা হচ্ছে, একটা বিশেষ স্নায়ু কোষ থাকে। ঠিক আছে, যার নামটা কি, যার, এগুলো অ্যাবস্ট্রাক্ট নোটস, ঠিক আছে, এগুলো তোমাদের সিলেবাসে ডিরেক্টলি আসবে না, আমি জাস্ট বলছি তোমরা বুঝে নাও, নোটসও করতে হবে না দরকার পড়ে, কারণ তোমাদের সিলেবাসে নেই। তো এই বিশেষ স্নায়ু কোষটার নাম হচ্ছে আমাদের অসমো রিসেপ্টার্স। কি নাম, অসমো রিসেপ্টার্স। ঠিক আছে, এই যে অসমো রিসেপ্টর, তারা বুঝতে পারে যে আমাদের ঘনত্বটা বেড়ে গেছে, অর্থাৎ অসমোলারিটিটা বেড়ে গেছে।
যেই এটা বুঝতে পারে তখন হাইপোথ্যালামাস কাকে উদ্দীপিত করে, তখন ও অ্যান্টেরিয়ার পিটুইটারিকে উদ্দীপিত করে। অ্যান্টেরিয়ার পিটুইটারিকে উদ্দীপিত করে। কে উদ্দীপিত করে? আমাদের হাইপোথ্যালামাস উদ্দীপিত করে। ঠিক আছে? এইবার মনে করো আমি পড়িয়েছিলাম যে হাইপোথ্যালামাস থেকে দুটো হরমোন আমাদের এমন বেরোয় যে হরমোনগুলো কিন্তু পশ্চাৎ পিটুইটারিতে এসে স্টোর হয়। আচ্ছা সরি, এটা পস্টেরিয়ার পিটুইটারি হবে। ঠিক আছে? এটা কি করে? পস্টেরিয়ার পিটুইটারি লিখবো আমি। পস্টেরিয়ার পিটুইটারি। ঠিক আছে? তাহলে আমরা বলেছিলাম যে আমাদের হাইপোথ্যালামাস থেকে দুটো এমন হরমোন ক্ষরণ হয়, একটা অক্সিটোসিন, একটা ভেসোপ্রেসিন। ওই ভেসোপ্রেসিন বা অক্সিটোসিন হরমোন কি হয়, তৈরি হয় হাইপোথ্যালামাসে, তারপর এসে থাকে পস্টেরিয়ার পিটুইটারিতে বা পশ্চাৎ পিটুইটারিতে, তারপর ওখান থেকে কিন্তু ক্ষরণ হয়। তাহলে যখন আমাদের এরকম কি হবে, রক্তে ঘনত্বটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ অসমোলারিটি বেশি হয়ে যাচ্ছে, তখন হাইপোথ্যালামাস পস্টেরিয়ার পিটুইটারিকে নির্দেশ দেয় যে তুই এবার আমার পাঠানো সেই অস্ত্রটাকে বের করে দে। যে অস্ত্রটা কে ছিল? যে অস্ত্রটা ছিল আমাদের ভেসোপ্রেসিন। কে ছিল? ভেসোপ্রেসিন ছিল, বা একেই আমরা বলতাম কি এডিএইচ। ঠিক আছে? অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। ঠিক আছে? এইবার এই যে এডিএইচ, ও কি করে? ও গিয়ে কিডনিতে কাজ করে। কি করে? ও গিয়ে কিডনিতে কাজ করে। কিডনি, কিডনিতে গিয়েও কি করে? কিডনিতে গিয়েও জল পুনঃশোষণ করে। জল পুনঃশোষণ করে। এবার এই পুনঃশোষণের মানেটা কি? দেখো আমাদের মূত্র তৈরি হয় কোথায়? কিডনিতে। কিডনির একক কি আমাদের? নেফ্রন। তাহলে ওই যে কিডনিতে আমাদের মূত্রটা তৈরি হচ্ছে না, মূত্রের মধ্যে কি থাকে? জল থাকে। ওই জলটাকে আমি আবার ফেরত পাঠাবো কোথায়? রক্তের মধ্যে। এই কাজটাতে কে ত্বরান্বিত করছে? তাহলে আমাদের ভেসোপ্রেসিন ত্বরান্বিত করছে। তাহলে ভেসোপ্রেসিন কি করছে? ওই জলটাকে আবার কিন্তু আমাদের ব্যাক করিয়ে দিচ্ছে আমাদের রক্তের মধ্যে। তাহলে যেই আমাদের জল আবার বেড়ে গেল, জল বেড়ে গেলে কি হবে? আমাদের ঘনত্ব কমে যাবে, অসমোলারিটি তাহলে কি হবে? আবার নিউট্রাল হয়ে যাবে। বোঝা গেল আমার কথাটা? তাহলে এই কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে আমাদের এডিএইচ, তাই তো? এইবার যদি এই এডিএইচ কাজটা না করতে পারে তাহলে কি হবে? যদি এই এডিএইচ এর পরিমাণ কমে যায় তাহলে এই জলের পুনঃশোষণ হবে না। তাহলে যদি আমাদের এডিএইচ কমে যায় তাহলে জলের পুনঃশোষণ হয়ে যাবে না। তাহলে যদি জলের পুনঃশোষণ না হয় তাহলে কি হবে? তখন রক্তে কিন্তু ঘনত্বটা বেড়ে যাবে। আর রক্ত ঘনত্বটা বেড়ে যাবে, তার পাশাপাশি আমি কি বলবো, যে আমাদের মূত্র হতে থাকবে বারবার। ঠিক আছে? এ কি করে? এ করে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, তাই তো? মানে ও মূত্রতে বাধা দিচ্ছে, ওই জলটা বরং রক্তে পাঠিয়ে দিচ্ছে। তাহলে যদি এটা না করতে পারে এডিএইচ, এডিএইচ এর পরিমাণ কমে যায়, তাহলে সব জল কি হবে? মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে। তার মানে এবার কি হবে? ঘন ঘন মূত্র হবে। ঘন ঘন মূত্র হবে। আর কি হবে? ঘন ঘন মূত্র হবে মানে ঘন মূত্র না, আমাদের বারবার মূত্র হবে। লিখি, কি হবে? বারবার মূত্র হবে। বারবার মূত্র হবে। আর যদি বারবার মূত্র হয়, জলটা বেশি থাকে, তাহলে কি হবে? লঘু মূত্র ত্যাগ করবে সে। কি হবে? লঘু মূত্র ত্যাগ করবে। বোঝা গেল? এইটা কিন্তু আগের বার আমি দুটো টেস্ট পেপারে আর আমি যাদেরকে পড়াতাম তাদের স্কুলে আসতে দেখেছি যে আর কি ডায়াবেটিস ইনসিপিটাসে লঘু মূত্র ত্যাগ হয়। এটা সত্য না মিথ্যা? ঠিক আছে? তাহলে মূত্র কেমন হয়ে যাবে? লঘু হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এগুলোই কিন্তু ছিল এর কনসেপ্ট। তাহলে কি বলবো? পশ্চাৎ পিটুইটারি থেকে, এখানে এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। আর তৈরি হয় কোথায়? হাইপোথ্যালামাস থেকে। তাহলে পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ বা ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন কেন বলি? ভেসো মানে রক্তজালক, ভেসো মানে কি? জালক, তাহলে রক্তজালক। আর প্রেসিন মানে কি? চাপ বৃদ্ধি। তাহলে ওই যে আমি কি করছি, রক্তবাহকে কি করছি, ওই জালকটাকে সংকুচিত করে দিই। সংকুচিত করলে কি হবে? কি মানে রক্তচাপ বৃদ্ধি পেয়ে যায়। কাউকে সংকুচিত করলে কি হবে? তার চাপটা বেশি হয়ে যাবে। ওই যে আমি বলেছিলাম যখন পড়াচ্ছিলাম ভেসোপ্রেসিন, যে আমি একটা পাইপ দিয়ে জল পাঠাচ্ছি, আমি পাইপটাকে চেপে ধরলাম মানে সংকুচিত করলাম, তাহলে দেখবো আমার হাতে কিন্তু প্রেশার বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে একই রকম ভাবে আমি যখন রক্তজালককে সংকুচিত করছি তখন কি হবে? রক্তের চাপটা বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে? তাই এর নাম কি? ভেসোপ্রেসিন। আর এডিএইচ মানে কি? অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। কেন বুঝিয়ে দিলাম? কারণ ও কি? মূত্রতে বাধা দেয়। মূত্রর জলটাকে আমাদের কি করছে? শোষণ করে আমাদের রক্তে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কম ক্ষরণের ফলে কি হবে? বৃক্কীয় নালিকার পুনঃশোষণ ক্ষমতা হ্রাস পায়। তার ফলে কি হবে? বারবার মূত্রত্যাগ হয়। কিরকম মূত্রত্যাগ হবে তাহলে? লঘু মূত্রত্যাগ হবে। লঘু মূত্রত্যাগ হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে তাহলে আমাদের ডায়াবেটিস মেলিটাসটা কি জিনিস? তাহলে এইটা কার জন্য হচ্ছে? এটা হচ্ছে আমাদের এডিএইচ এর কমের জন্য, তাই তো? ওখানে না, উপরে লিখে দিই। তাহলে এটা কার জন্য হবে? এটা হচ্ছে আমাদের, যেটা আমাদের ইনসিপিডাস, ইনসিপিডাস কার জন্য হচ্ছে? এটা হচ্ছে আমাদের এডিএইচ এর কম ক্ষরণের জন্য বা ভেসোপ্রেসিনের কম ক্ষরণের জন্য। আর ডায়াবেটিস মেলিটাস কার জন্য হবে? এটা হবে আমাদের ইনসুলিনের কম ক্ষরণের জন্য। ঠিক আছে? এবার ভালো করে মনে করো, অগ্নাশয় যখন পড়িয়েছিলাম কি বলেছিলাম? যে আমাদের রক্তে ব্লাড গ্লুকোজ লেভেল কে কমায়? আমাদের রক্তে ব্লাড গ্লুকোজ লেভেল, সেটাকে বৃদ্ধি করে কে? আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে বৃদ্ধি কে করে? ঠিক আছে? ব্লাড গ্লুকোজ লেভেল বৃদ্ধি কে করে? বৃদ্ধি করে আমাদের গ্লুকাগন। আর এটাকে কমায় কে? ব্লাড গ্লুকোজ লেভেল আমি যদি বলি কমাচ্ছে কে, তাহলে কমায় হচ্ছে আমাদের ইনসুলিন। আশা করি বুঝতে পেরেছো আমার ট্যাকটিক্সটা। নীল কালি দিয়ে লিখলাম গ্লুকাগন, আর গ্রিন কালার দিয়ে লিখলাম ইনসুলিন, তাই তো? তার মানে ব্লু কালার দিয়ে আমি কি বাড়ানো দেখাচ্ছি, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় কে? গ্লুকাগন। আর গ্রিন কালার দিয়ে আমি কি করছি? কমানো দেখাচ্ছি, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল কমায় কে? ইনসুলিন।
তাহলে যদি আমি ইনসুলিনটা কমে যায় তাহলে গ্লুকাগন তো বাড়াচ্ছে কিন্তু ইনসুলিন কমাতে পারছে না, ঠিক আছে? তাহলে তখন কি হয়? তখন হয় আমাদের ডায়াবেটিস, ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে? তাহলে কি হবে? ডায়াবেটিস মেলিটাস, পেন কই গেল? হ্যাঁ, এখানে আছে। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ, ঠিক আছে? এর বাংলা নাম কি? এর বাংলা নাম হচ্ছে মধুমেহ, ঠিক আছে? আচ্ছা, এবার এটাও ফার্দার দু রকমের হয়, একটা টাইপ 1 ডায়াবেটিস, একটা টাইপ 2 ডায়াবেটিস, ঠিক আছে? এদের মধ্যে পার্থক্যটা বেসিক্যালি কি থাকে, যেটা টাইপ 1 ডায়াবেটিস না, ওটা কি হয়, আমাদের যদি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ইনসুলিন কোথা থেকে আসে? বিটা কোষ থেকে। তাহলে বিটা কোষটা যদি আমাদের ক্ষতিগ্রস্ত হয় না, তাহলে তখন আমাদের টাইপ 1 ডায়াবেটিস হয়, যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, আইডিডিএম বলা হয়। আর যদি কখনো আমাদের রিসেপ্টর গুলো কাজ করা বন্ধ করে দেয়, আমি কি বলেছিলাম প্রত্যেকটা হরমোন কাজ করার জন্য রিসেপ্টর দরকার পড়ে, তাহলে যদি রিসেপ্টরই কাজ না করতে পারে, তখন আমরা তাকে বলি টাইপ 2 ডায়াবেটিস, যেটা ইনসুলিন নট ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, ঠিক আছে? বা ইনসুলিন ইনডিপেন্ডেন্ট ডায়াবেটিস, ঠিক আছে? তাহলে এরকম দু রকম টাইপ থাকে, একটা টাইপ 1 একটা টাইপ 2, বাট তোমাদের এত ডিটেলসে লাগবে না, তোমাদের সাতটার বইতে যত অবধি দেওয়া আছে অত অবধি কিন্তু তোমাদের কাজের জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো যে রক্তে শর্করা বেড়ে যাবে, ইনসুলিন তো কমাতে পারছে না, গ্লুকাগন বাড়ানোর কাজটা শুধু করছে, তাহলে দ্বৈত নিয়ন্ত্রণ আমাদের পূরণ হতে পারছে না, তাহলে তখন কি হবে? রক্তে শর্করার পরিমাণ কিন্তু বেড়ে যাবে, আর শর্করার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে রক্তের মাধ্যমে শর্করা চারিদিকে পৌঁছে কি করবে? বিভিন্ন অঙ্গ এবং গ্রন্থির ক্ষতি করবে, ঠিক আছে? কেটে গেলে সহজে ঘা শুকোবে না, এই প্রবলেমগুলো কিন্তু তাহলে তখন দেখা দেবে। তাহলে তখন কি করতে হবে? চিনি খাওয়া যাবে না, এরকম বিভিন্ন কি লিমিটেশন রাখতে হবে আমাদেরকে। দেখেছো হয়তো আশেপাশে কারোর না কারোর ডায়াবেটিস আছে, তো ওই ডায়াবেটিসটা কি? ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে? আচ্ছা, এবার কি আসছে? এবার আসছে আমাদের এসিডিএইচ এর ক্ষরণজনিত রোগ। এবার তাহলে এই ক্ষেত্রেও দু রকম হতে পারে, একটা কি হতে পারে? একটা হতে পারে আমাদের হাইপোসিক্রিশন, একটা কি হতে পারে? হাইপোসিক্রিশন মানে কম ক্ষরণ হচ্ছে, আর একটা কি হতে পারে? আর একটা হতে পারে আমাদের হাইপার সিক্রিশন, হাইপার সিক্রিশন, ঠিক আছে? এবার যদি হাইপোসিক্রিশন হয় তার মানে কি কম ক্ষরণ হচ্ছে, তখন যেটা হয় তাকে আমরা বলি সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, ইনসাফিসিয়েন্সি। তোমাদের সিলেবাসে আছে? না, এমনি লিখিয়ে দিলাম। আর হাইপার সিক্রেশন যখন হয়, যখন এসিটিএইচ বেশি ক্ষরণ হবে, তখন কি হয় সেটা তোমাদের আছে, নামটা উল্লেখ করা, সেটা হচ্ছে তোমাদের কুশিংস ডিজিজ, ঠিক আছে? সেটা হচ্ছে কুশিংস ডিজিজ, ঠিক আছে? বা কুশিং সিনড্রোম, বা কুশিং এর রোগ, যাই হোক। এইবার তোমাদের একটা সহায়িকা বই আছে, সহায়িকা বইটা হচ্ছে রায়ান মার্টিনের, ঠিক আছে? পেজ নাম্বার 59, যদিও এখন হয়তো চেঞ্জ হলেও হতে পারে, অথবা যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে পেজ নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আমার কাছে 2019 থেকে 2020 এডিশনটা রয়েছে। তো ওখানে লেখা আছে যে এসিটিএইচ এর কম ক্ষরণের জন্য নাকি অ্যাডিশনের রোগ হয়। কি লেখা আছে? যে অ্যাডিশন ডিজিজ যেটা হয়, ঠিক আছে? অ্যাডিশন ডিজিজ বানান কি হবে? জয়সী জ, যাই হোক। তো এই অ্যাডিশন ডিজিজটা নাকি এসিটিএইচ এর কম ক্ষরণের জন্য হয়। তো ঠিক আছে, এটা লেখা আছে কি রায়ান মার্টিনের সহায়িকাতে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে যে কোনো বই যার কাছে টিবি নাম্বার আছে, টেক্সট বুক নাম্বার, সেখান থেকেই যে কোনো প্রশ্ন এমসিকিউ হিসেবে আসতে পারে মাধ্যমিকে। এবার রায়ান মার্টিনের কি কোনো টেক্সট বুক আছে? আমার জানা নেই। যদি থেকে থাকে তাহলে তার মধ্যেও এই ভুল জিনিসটা কি লেখা থাকতে পারে? থাকতে পারে। তাই জন্য আমি বলে দিলাম যে রায়ান মার্টিনের সহায়িকায় অ্যাটলিস্ট 2019 থেকে 20 সালের যে এডিশন, তাতে কিন্তু এটা লেখা আছে যে হাইপোসিক্রিশন অফ এসিটিএইচ, মানে এসিটিএইচ যখন কম ক্ষরণ হয় তখন নাকি অ্যাডিশন ডিজিজ হয়, ঠিক আছে? বাট এটা ঠিক নয়। কেন? দেখো, যেটা অ্যাডিশনের রোগ না, সেটা বেসিক্যালি অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি ড্যামেজ হয়ে যায় তার জন্য হয়। এনসিইআরটিতে একটা লাইন উল্লেখ করে লেখা আছে, আন্ডার প্রোডাকশন অফ হরমোনস বাই দ্য অ্যাড্রিনাল কর্টেক্স alters carbohydrate metabolism causing acute weakness and fatigue leading to disease called Addison's disease। তো এখানে কথাটা হচ্ছে আন্ডার প্রোডাকশন অফ দ্য হরমোনস বাই দ্য অ্যাড্রিনাল কর্টেক্স, অর্থাৎ অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোন বেরোয় তার আন্ডার প্রোডাকশনের জন্য বা তার হাইপোসিক্রেশনের জন্য। তা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কোন হরমোন বেরোয়? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে বেরোয় হচ্ছে আমাদের গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, ওই জাতীয় হরমোনগুলো। তো মেজরলি আমাদের এই যে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, এই হরমোনটা যদি আমাদের কম হয় সেক্ষেত্রে আমাদের অ্যাডিশনস ডিজিজ হয়, ঠিক আছে? আর অ্যাড্রিনাল গ্ল্যান্ড ড্যামেজ হতে পারে আমাদের অটো ইমিউন ডিজিজের মাধ্যমে। তাহলে এগুলোর সাথে এসিডিএইচ এর তো কোনো সম্পর্কই আসলো না। এসিডিএইচ এদেরকে উদ্দীপিত করে, কর্টেক্স কর্টেক্স রিজনকে, ঠিক আছে? কিন্তু এসিটিএইচ এর তো ডিরেক্টলি কোনো এখানে আমি এফেক্ট দেখতে পেলাম না। তো তাই যাই হোক, তো যদি কোনো টেক্সট বুকে দেওয়া থাকে রায়ান মার্টিনের, বা অন্য কোনো টেক্সট বুকে যদি থেকে থাকে, অথবা যদি তোমাদের পরীক্ষার হলে বাই চান্স চলে আসে আর এমসিকিউ, তার সেখানে দেখছে যে সেখানে এসিটিএইচ এর বলছে যে কম ক্ষরণজনিত রোগ কোনটি, আর অপশনে রয়েছে অ্যাডিশন রোগ, তাহলে সেখানে টিক মেরে দেবে। এই তোমাদের জন্য আমি বলে দিলাম, বাট অ্যাকচুয়াল জিনিসটা আমি বলে দিলাম যে যখন তোমরা ক্লাস 11-এ উঠবে তখন দেখবে ওখানে লেখা আছে কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন নামক চ্যাপ্টারে, যে আন্ডার প্রোডাকশন অফ হরমোনস বাই দ্য অ্যাড্রিনাল কর্টেক্স
অর্থাৎ অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো ক্ষরণ হয় তাদের আন্ডার প্রোডাকশন বা কম ক্ষরণের জন্য যে রোগটা হচ্ছে সেই রোগটা হচ্ছে আমাদের অ্যাডিশনস ডিজিজ, ঠিক আছে? কিন্তু এসিটিএইচ এর জন্য কিন্তু না। তাই এখানে কিন্তু আমি একটা বিগ কোয়েশ্চেন মার্ক মেরে রাখছি, ঠিক আছে? আর আমি আসল কারণটা কি বলে দিলাম, যে হাইপোসিক্রেশন অফ হরমোনস প্রডিউসড বাই অ্যাড্রিনাল কোর্টেক্স, ঠিক আছে? কি কি হয় এখানে দেখতে পাচ্ছ, ডার্কেন স্কিন, মানে স্কিন বেশি ডার্ক হয়ে যায়, উইকনেস আর ফ্যাটিক হয়, ঠিক আছে, দুর্বলতা দেখা দেয়, ওয়েট লস হয়, এগুলো হচ্ছে তার বিভিন্ন উপসর্গ। আচ্ছা, এবার কুশিং বর্ণিত রোগটা কি? কুশিং বর্ণিত রোগ হচ্ছে যখন এসিটিএইচ বেশি হয়ে যায়, এটা ঠিক দেওয়া আছে। তাহলে এসিটিএইচ যদি আমাদের বেশি হয় তখন কি হয়, কুশিং বর্ণিত রোগ হয়। এই রোগ হলে কি হয়, তখন আমাদের মুন ফেস হয়ে যায়। মুন ফেস হয়ে যাওয়া মানে কি, এমন চর্বি জমা চালু হয়, মানে আর কি ফ্যাটের সঞ্চয় হয়, যার ফলে কি হয়, মুখটা এমন গোল হয়ে যায়, মনে হয় যেন চাঁদের মতো দেখতে। তারপর পিঠ বা ঘাড় এরিয়াতে ওই ফ্যাটের সঞ্চয় ঘটে কি হয়, বাফেলো হাম্প তৈরি হয়ে যায়, মানে কুজের মতো দেখতে একটা অংশ তৈরি হয়ে যায়, ঠিক আছে? আমার পাশের বাড়ি একজনের ছিল। তারপর থিন লিম্স হয়ে যায়, ঠিক আছে? অস্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এগুলো বেশ কিছু আমাদের কি লক্ষণ কুশিং বর্ণিত রোগের। এবার প্রশ্ন হচ্ছে, আমি কি এগুলো সব ডিটেলসে পড়বো? না, আমাদের কোনগুলো পড়তে হবে মাধ্যমিকের জন্য স্পেসিফিক্যালি, এসটিএইচ রিলেটেড যে রোগগুলো ছিল তাদের লক্ষণ পড়বো, তাদের কারণ পড়বো ডিটেলসে, ঠিক আছে? তাহলে এসটিএইচ এর জিনিসগুলো ডিটেলসে পড়বো। তারপর থাইরক্সিনের জন্য যেটা ছিল, থাইরক্সিনের জন্য মেইন কোনটা কোনটা পড়বো, একটা পড়বো হচ্ছে আমাদের হাইপোথাইরয়েডিজম, যেটা আমাদের আয়োডিনের অভাবের জন্য সরল গয়টার। আর একটা পড়বো কোনটা, আর একটা পড়বো হচ্ছে আমাদের বহিঃচক্ষু গয়টার, ঠিক আছে? এই দুটো থেকে কিন্তু আমাদের বড় কোশ্চেন আসতে পারে। বাদ বাকি আমাদের কি এরকম আসতে পারে যে মিক্সিডিমা কেন হয়, হ্যাঁ 1 নম্বরে আমাদের এমসিকিউ বা এসিকিউ তে আসতে পারে, ঠিক আছে? আর পড়বো কোনটা খুব ভালোভাবে, সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে? এই পাঁচটাই কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। তোমাদের দেখবে লাস্টে 5টা রোগ দেওয়া আছে, ওই পাঁচটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার ইনসুলিনের জন্য কি হয়, ইনসুলিনের জন্য হয় ডায়াবেটিস মেলিটাস। আর এডিএইচ এর জন্য কি হয়, মানে আমাদের ভেসোপ্রেসিনের জন্য কি হয়, সেটা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। এই পার্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই কটা রোগ কিন্তু একদম ডিটেলসে পড়বে। আর বাদ বাকি যে রোগগুলো আছে সেই রোগগুলো কি করবে, এমসিকিউ এর জন্য বা এসিকিউ এর জন্য রেডি রাখবে, যে কোনটা হাইপোসিক্রেশনের জন্য হয়, মানে কম ক্ষরণের জন্য হয়, কোনটা বেশি ক্ষরণের জন্য হয়, কোন হরমোনের কম বা বেশি ক্ষরণের জন্য হচ্ছে। এই পার্টগুলো আমাদের জন্য মাথায় থাকে। তো থ্যাংক ইউ অল ফর সাপোর্টিং আস। এই চ্যাপ্টারটাও একদম পোস্টমর্টম করা কমপ্লিট। এবার আমাদের পরের চ্যাপ্টার স্নায়ুতন্ত্রের পালা। তো সবাই একবার করে আমাদের সব গ্রন্থিদেরকে বাই বাই বলে দাও। প্রাণীদের রাসায়নিক সমন্বয় অর্থাৎ হরমোন আমাদের তাহলে কমপ্লিট। এবার পরের চ্যাপ্টার আমাদের কি শুরু হবে, সেটা হবে আমাদের প্রাণীদের ভৌত সমন্বয় বা স্নায়ুতন্ত্র। এবার স্নায়ুতন্ত্র আমি একটু অন্যরকম ভাবে পড়াই, যেটা তোমাদের বইয়ের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করবে না। মানে বইতে যে সিকোয়েন্সে আছে আমি এক্স্যাক্টলি সেই সিকোয়েন্সে পড়াবো না, বাট পুরো লেকচার শেষে দেখবে যে সমস্ত কিছুই পড়ানো হয়ে গেছে। কেন? কারণ আমাদের বইতে যে ভাবে জিনিসগুলোকে সাজানো আছে সেই হিসেবে পড়লে অনেক সময় অনেক কিছু ক্লিয়ার হয় না, এবং এই চ্যাপ্টারটা অনেক স্টুডেন্টেরই খুব জটিল লাগে। তো আমি এই চ্যাপ্টারটাকে চেষ্টা করবো যতটা সম্ভব ততটা সোজা করার। কারণ এমনি ব্রেনের এতগুলো স্ট্রাকচার আছে না, যে ব্রেনের কথা বুঝতে পারে না, এরকম একটা সমস্যা হয়ে যায়। তো আমি চেষ্টা করব ভালোভাবে প্রত্যেকটা জিনিসকে ভিজুয়ালি পড়ানোর। যেরকম সবসময় দেখবে যে আমি বেশি বেশি করে ছবি আনি সবকিছুতে, কারণ আমি খুব বেশি সাপোর্টার এই জিনিসটার, যে আমি ভিজুয়াল লার্নিং করাতে পছন্দ করি। কারণ আমার মনে হয় যে কোনো একটা জিনিস আমি ছবির থ্রু দেখলে বা ভিডিওর থ্রু দেখলে তাহলে সেটা আমার বেশি মনে থাকবে, ঠিক আছে? তো চেষ্টা করবো আমি স্নায়ুতন্ত্রে তো সেম কেস করার জন্য, প্রত্যেকটা কনসেপ্ট সেখানেও ক্লিয়ার করা হবে এবং একদম ডিটেলসে পড়ানো হবে, যেরকম অলরেডি সমস্ত চ্যাপ্টার পড়ানো হচ্ছে। তো দেখা হবে নেক্সট লেকচারে। আজকের জন্য এটুকুই, টাটা।